আমার বড় বোনের প্রাক্তন প্রেমিক শুধুমাত্র প্রতিশোধের উদ্দেশ্যে আজ যখন আমি বিয়ে করলাম সেই মুহূর্তে আমি বুঝে গিয়েছিলাম আমার জীবন তছনছ হওয়ার আর কোনো অংশে বাকি রইল না। কি অদ্ভুত একটা ব্যাপার, আজ ভোরেও যার জুতা চুরি করা পরিকল্পনা করেছিলাম এখন তার জন্যই কিনা বাসর ঘোরা অপেক্ষা করছি। একদিনের ব্যবধানেই জীবনটা সম্পূর্ণ কিভাবে পাল্টে গেল। ইরা আর অব্র ভাইয়ার 4 বছরের সম্পর্ক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, তাদের সম্পর্কটাও দুই পরিবার থেকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু তবুও আজ কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সেই রাত 9টা থেকে বাসর ঘরে বসে আছি, এখন বাজে প্রায় রাত 2:30। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। তবুও অব্র ভাইয়ার আসার কোনো নামই নেই, তিনি আদৌ আসবেন কিনা তার ঠিক নেই। পুরো রুমটাই অগোছালো হয়ে আসছে, জিনিসপত্রে ভাঙা টুকরাগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে যে কেউ নিষ্ঠুর ভাবে তার ধ্বংসাত্মক রাগ ঝেড়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। তারই মাঝে কোনো মতে ফুল দিয়ে সাজানো বিছানায় আমি বসে আছি। আজ এখানে কার থাকার কথা ছিল আর কে বসে আছে একেই বলে ভাগ্য। দরজা খুলে ঢুলতে ঢুলতে এমন সময় অব্র ভাইয়া প্রবেশ করে। তাকে দেখে ঠিক মনে হচ্ছে না যে তিনি স্বাভাবিক আছেন। এলোমেলো চুল, ফ্যাকাশে মুখ, রক্তবর্ণ চোখ। আমাকে দেখে তিনি এমন ভাবে তাকালেন যেন বারুদে আগুন জ্বলে উঠলো। তড়িৎ বেগে কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে গলায় থাকা তাদের খানদানি সোনার নেকলেসটা হ্যাচকা টানে ছিঁড়ে নিয়ে গেল। আমি গলায় হাত দিয়ে ব্যথায় শব্দ করে উঠলাম। সেদিকে তিনি তোয়াক্কা না করে আমার হাত শক্ত করে ধরে বিছানা থেকে নামিয়ে চেঁচিয়ে বললেন, এই লকেট পরার অধিকার তোমার নেই, আর আমার বিছানায় কোন সাহসে বসেছো? মদের বিশ্রী গন্ধ আমার নাকে আসতে লাগলো। অব্র ভাইয়ার মতো ছেলে মদ খেয়েছে, ইরাপু কতটা কষ্টই না তাকে দিল। কি ভেবেছিলে তোমার বোন আমার সাথে যা ইচ্ছা তাই করে কেটে পড়বে আর আমি চুপচাপ সবকিছু মেনে দেবো? ইরাকে কিছু বলতে পারলাম না ঠিকই, তাতে কি, এবার তার প্রিয় মানুষটিকে না হয় শাস্তি দিব, তিলে তিলে জ্বালিয়ে মারবো তোমাকে, প্রস্তুত থেকো। কথাটি বলে একটা ঝটকা দিয়ে তিনি আমাকে ছেড়ে দিলেন। কথাগুলো বলার মতো শক্তি হয়তো বা তার কাছে ছিল, কেননা তারপরেই তিনি বিছানায় গায়ে লিয়ে পড়ে রইলেন। তার থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকা ভাঙা আয়নায় নিজের বউ সাজের প্রতিফলনে চোখ পড়তেই বুকের মধ্যে ধক করে উঠল। সব মেয়ের মধ্যে কতটা আশা ছিল এই বউ সাজা নিয়ে, কিন্তু আজ সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। অব্র ভাইয়া ঠিকই বলেছে, আপুর সব থেকে প্রিয় মানুষ ছিলাম আমি, কারণ আপুর করা সব দুষ্টুটি আমিই থাকতাম। ছোট থেকে একটু দুষ্ট হলেও আমি ছিলাম মা বাবার মধ্যে একদম বাধ্য সন্তান। আর ইরা আপু একটু জেদি আর একরুখা টাইপের, বাবা মার কথা খুব কমই শুনতো, তাই আমাকে দিয়ে বাবা মার থেকে বিভিন্ন কার্যসিদ্ধি করিয়ে তার দোষ ঢাকাতে পেরে আপু আমায় অনেক আদর করতো। তবে আপুর করা এবারের দোষটি ছিল সাংঘাতিক বড়। 4 বছরের সম্পর্কের বিয়েতেও তিনি পালিয়ে গেলেন, তাও আবার কিনা অব্র ভাইয়া সব থেকে কাছের বন্ধু মাসুদ ভাইয়ার সাথে। মাসুদ ভাইয়া, ইরা আপু আর অব্র ভাইয়া ছিল ব্যাচমেট। অব্র ভাইয়া দেখতে যেমন সুন্দর তেমনি প্রতিষ্ঠিত, তার বাবা শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। অব্র ভাইয়াকে বিয়ে করার পেছনে যেটা ছিল আপু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, ভাইয়া যে খুব ভালো একটা ছেলে তা আমার পরিবারের সবাই তার সাথে 2-1 বার দেখা করে বুঝে গিয়েছিল। তাই তো এমন আদর্শ ছেলে পেয়ে কেউ আর বিয়েতে দ্বিমত পোষণ করেনি। আর এমন একটি ছেলেকে ফেলে ইরাপু কেন যে পালিয়ে গেল তা সবার কাছে রহস্য হয়ে উঠলো। 4 বছরের সম্পর্কের পরেও যে কেউ পালিয়ে যেতে পারে এই কথাটা আমি নিজেকেও বিশ্বাস করাতে পারতাম না, যদি না সকালে আপুর লেখা সেই চিঠিটা পেতাম যেটা আপু আমার উদ্দেশ্যে লিখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, বোন আমি জানি তোর মতে আমি ভুল করেছি, তুই সব সময় চিন্তা করিস আবেগ দিয়ে, কিন্তু আমি বিবেক দিয়ে। আর জীবনের এত বড় সিদ্ধান্ত আবেগ দিয়ে নিলে হয় না রে বোন। মাসুদ আমাকে আজ ভোরেই প্রপোজ করেছে। দেখ মাসুদ আর অব্র এরা দুজনেই সমান বড় লোক, কিন্তু মাসুদ বিদেশে সেটেল হবে, আর তুই জানিস আমি ওয়েস্টার্ন লাইফ কতটা পছন্দ করি। অব্রকেও আমি অনেকবার বলেছি, কিন্তু ও ওর পরিবার ছেড়ে যেতে রাজি নয়। তার উপর অব্র তো ওর বাবা মায়ের একমাত্র ছেলে, তার মানে ভবিষ্যতে ওর বুড়ো বাবা মা আমার ঘাড়ে এসেই পড়বে। এদিক দিয়ে মাসুদ পুরো পারফেক্ট, সব দিক থেকে ভেবেচিন্তে আমাকে এই স্টেপ নিতে হয়েছে। সবার এখন মাথায় রাগ, তাই কেউ এখন আমাকে বুঝবে না। তুই একটু সবটা সামলে নিস বোন। কত সহজে আপু বলে দিল সবটা সামলে নিস, যেন এটা কোনো ব্যাপারই না। সামলাতে চাইলেও আমি সামলাতে পারিনি, কারণ চিঠিটা তখন সবার হাতে হাতেই পড়ে যায়। বাবার জন্য ছিল এটা বড় একটা ধাক্কা। বিয়ের দিন মেয়ের পালিয়ে যাওয়া একটি বাবার দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এর থেকে কষ্টের আর অন্য কিছুই হতে পারে না, কারণ সেখানে লুকিয়ে থাকে আজীবন ভালোবাসার প্রতিদানে ধোঁকা প্রাপ্তির গল্প। মান সম্মানের কথা না হয় বাদই দিলাম, কি জবাব দিবে বাবা অব্র ভাইয়ের পরিবারকে? তবু অব্র ভাইয়া আর তার পরিবারকে ডেকে এনে সবটা খুলে বলা হয়েছে। সবটা জানার পর অব্র ভাইয়ের প্রতিক্রিয়া দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তার জন্য এটা মেনে নেওয়াটা কতটা কঠিন তা যেন আমি বুঝতে পারছিলাম। পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন সে। তখন তারা চলে গেলেও বিয়ের নির্দিষ্ট সময় আবার ঠিকই চলে আসে বরপক্ষ নিয়ে। বাবার সামনে বর বেশে দাঁড়িয়ে জানায় সে আমাকে বিয়ে করতে চায়। আর ব্যাস, বাবাও নিজের বাকি থাকা সম্মানটুকু বাঁচাতে আর তাদের প্রতি অনুতপ্ত বোধ থেকে বিয়ের জন্য রাজি হয়ে যায়। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করে না, আর আমি সেই মুহূর্তে পুরো হতভম্বই হয়ে যাই। তারপর কি থেকে কি হয়ে গেল তা বুঝে ওঠার আগে বিয়েটাও হয়ে যায়। বিয়ের কাগজে সিগনেচার করার সময় অব্র ভাইয়া শুধু আমার দিকে একবার তাকে একটা তাচ্ছিল্যের রহস্যময় হাসি দেয়। আমার পুরো শরীরে একটা শীতল শিহরণ বয়ে যায়। তার চোখে তখন আমি শুধু নিজের ধ্বংসই দেখতে পাই। বাবা মার উপর খুব অভিমান হচ্ছে, তারা কেন আমার সাথে এমনটা করলো? আপুর বলে প্রায়শ্চিত আমার কাঁধে তুলে দিল কেন?
আমার বয়সী বা কতটুকু, সবে এইচএসসি পাস করেছি আর এখনই বিয়ে। কত স্বপ্ন দেখেছিলাম এই বিয়ে নিয়ে, কিন্তু এখন সবকিছুই শেষ। এই 4 বছরে অব্র ভাইয়াকে আমি দেখেছি মোট 4 বার। প্রথম যখন দেখি তখন আমার বয়স মাত্র 16 বছর। সেদিন স্কুলে হাফ পিরিয়ড চলছিল। 2 বেনি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দুলতে দুলতে স্কুল ড্রেস পরে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মধ্য দুপুরে ছোট্ট একটা ফাঁকা গলিতে পেছন থেকে মিষ্টি কণ্ঠে কেউ ডেকে উঠলো, অরু। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি নীল চেক শার্ট গায়ে একজন ভার্সিটি পড়ুয়া সুদর্শন ছেলে মাথা ঈষৎ নিচু করে হাতে একটা সাদা খাম নিয়ে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি কাচুমাচু করে অবাক হয়ে তাকিয়ে কিছু বলার আগে সে তার হাত থেকে সাদা খাম আর ছোট্ট একটা প্যাকেট আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো তোমার বোন ইরাকে একটু দিয়ে দিও প্লিজ। আমি নির্বাক হয়ে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে সেসব জিনিস নিয়ে নিলাম। আর সে তৎক্ষণাৎ একটু লাজুক মুচকে হাসি দিয়ে পেছন ফিরে চলে যেতে লাগলো। গলির মাথার শেষ পর্যন্ত যতক্ষণ না তাকে দেখা গেল ততক্ষণ সেখানে আমি অপলক দৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে রইলাম। আপুর যে কারোর সাথে প্রেম চলছে সেটা ততদিন আমি জেনে গিয়েছিলাম। 16 বছর বয়স, সারাক্ষণ উপন্যাসে বুঁদ হয়ে পড়ে থাকতাম। আর আমার কাছে এই সব কিছুই ছিল সম্পূর্ণ নতুন। এক ছোটে পানি গিয়ে আপুর সামনে হাসতে হাসতে খামসহ প্যাকেটটি বাড়িয়ে দিলাম আর বললাম, খুব সুন্দর ফর্সার মতো একটা ছেলে তোমাকে এটা দিতে বলেছে। আমার কথা শুনে আপু ফোনটি বা বাদ দিয়ে শোয়া থেকে উঠে বসে প্রথমে প্যাকেটটি খুলে দেখলো খুব সুন্দর একটা দামি কানের দুল। দুলটি দেখে আপু খুব পুলকিত হয়ে উঠে তারপর কোনো মতো সাদা খামটি খুলে ভেতরে থাকা ছোট্ট চিরকুটিতে কোনো মতো পরে খামসহ চিরকুট মেঝেতে ছুঁড়ে ফেলে বিছানায় উঠে চলে যায়। আয়নার সামনে গিয়ে দুলটি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আপু। সামনে পড়ে থাকা খামটি থেকে দুটো সাদা কাঠগোলাপ ফুল আমার পায়ের সম্মুখে এসে পড়লো। আমি হাঁটু গেড়ে বসে বিস্ময় ভরা চোখে আলতো করে ফুলগুলো হাতে নিয়ে চিরকুটে উঠিয়ে পড়ে দেখলাম সেখানে লেখা আছে, এভাবে জড়িয়ে রেখো সাদা কাঠগোলাপের সাদার মায়ের মতো, ভালোবাসার মায়া। নিচে ছোট্ট করে লেখা, অব্র। সেদিন সারা দিন আর রাত আপু ব্যস্ত হয়ে থাকলো সেই দুল নিয়ে, আর আমি ব্যস্ত হয়ে রইলাম সেই কাঠগোলাপ দুটি নিয়ে। বান্ধবীদের মুখে অনেক শোনা অবাক কাঠগোলাপ ফুল। সেদিন প্রথম দেখে পড়ার টেবিলে শুধু বিস্ময় ভরা চোখে হাতের তালুতে নিয়ে শুধু অদ্ভুত সুন্দর ফুলগুলো বারবার দেখছিলাম। এতটাই ভালো লেগেছিল যে আজও সেই শুকনো ফুলগুলো চিরকুটের সময় বইয়ের ভাঁজে রেখে দিয়েছি। অব্র ভাইয়াকে আমার কাছে ঠিক উপন্যাসের নায়কদের মতো লাগতো। তার করা সব কথাগুলো মিলে যেত উপন্যাসের মতো। আপু আমার পাশে থেকে সারা রাত ফোনে কথা বলতো আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। অব্র ভাইয়া যে আপুকে খুব ভালোবাসতো তা তাকে সামনে থেকে বেশি না দেখে বুঝতে পারতাম। খুব খুশি ছিলাম আপুর জন্য যে আপু তার সত্যিকারে ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। আর মনে আমিও চাইতাম যে আমারও যেন ঠিক অব্র ভাইয়ের মতো এমন একজন ভালোবাসার মানুষ জুটে, আর তার সাথে যেন আমার বিয়ে হয়। রাত তখন 3টা বেজে গেছে। গতকালও এই সময়ে সবকিছু ঠিকঠাক ছিল, অথচ আজ নেই। বাড়ি প্রথম বিয়ে আর একমাত্র শালী হওয়ার সুবাদে কি করবো তার এক্সাইটমেন্ট আমি কাল সারা রাত ঘুমাতে পারছিলাম না। হঠাৎ রাত 3টার দিকে আপুর ফোনে অব্র ভাইয়ার ফোন আসে। আপু তখন পুরো ঘুমে ব্যস্ত, তাই আমি আপুকে ডেকে তুলে বলি অব্র ভাইয়া ফোন দিয়েছে। আপু বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কানে ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে বলো, হ্যালো, তুমি কি ঘুমাচ্ছ? আপু বললো, যা বলো তাড়াতাড়ি বলো। তারপর অব্র ভাইয়া বললো, বুঝেছি মহারানী ঘুমে ডিস্টার্ব করছে, তবু আরেকটু ডিস্টার্ব আমি কাজ করবোই, বুঝছো? কারণ একা একা এতটা এক্সাইটমেন্ট আমি সামলাতে পারছি না। তোমার কথা বলতে হবে না, আমি শুধু তো কথাগুলো বলি, তুমি শোনো। কাল আমাদের বিয়ে, শুনছো? তোমার আজ কিভাবে এত ঘুম পাচ্ছে বুঝতে পারছি না। আরেকটা কথা, কাল কিন্তু আমরা সারা রাত গল্প করবো আর চন্দ্রবিলাস করবো, তাই আগে থেকে বলে রাখলাম। এই শুনছো, কাল কিন্তু তুমি সারা রাত ঘুমাতে পারবে না। এই শুনছো? রাতের নিস্তব্ধতায় ফোন লাউড স্পিকারে না থাকা সত্ত্বেও সবকিছু স্পষ্টই শোনা যাচ্ছিল। এক পর্যায়ে আপু বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়লো। আপুর ঘুমিয়ে পড়ার কথা অব্র ভাইয়াকে বলার জন্য আমি ফোনটা কানে ধরলাম, কিন্তু ভাইয়ার অনর্গল কথা বলার জন্য আমি কিছু বলার সুযোগ পেলাম না। অব্র ভাইয়া বলতে লাগলো, ভাবতেই কেমন যেন লাগছে না? কাল এই সময় তুমি আমার কাছে থাকবে, আমরা স্বামী স্ত্রী সম্পর্কে বেঁধে যাব। আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। তুমি জানো না এই দিনটার জন্য আমি